হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 10 পেপার থেকে 4টি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন থাকছে ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। একদম মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, অ্যান্সারটা তোমরা বুঝে নাও। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়াটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে শুরু হওয়া একটি ধারাবাহিক বিবর্তন। এই প্রক্রিয়ায় প্রথমে অর্থনৈতিক সহযোগিতা এবং পরে রাজনৈতিক ঐক্যে রূপান্তরিত হয়। অর্থনৈতিক সংহতিকরণ, এই পার্টটা বুঝে নাও। সংহতিকরণের সূচনা হয় 1951 সালে ইউরোপীয় কয়লা ও ইস্পাত গোষ্ঠী গঠনের মাধ্যমে। এরপর 1957 সালে রোম চুক্তির দ্বারা গঠিত হয় ইউরোপীয় অর্থনৈতিক গোষ্ঠী, যার মূল লক্ষ্য ছিল সদস্য রাষ্ট্রগুলির মধ্যে অভ্যন্তরীণ শুল্ক তুলে দেওয়া এবং একটি সাধারণ বাজার প্রতিষ্ঠা করা। এই বাজার ব্যবস্থার চূড়ান্ত রূপ ছিল 1992 সালে মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে গঠিত ইউরোপীয় ইউনিয়ন, যেটাকে সংক্ষেপে বলা হচ্ছে ইইউ, ঠিক আছে। এবং 1999 সালে একক মুদ্রা ইউরো প্রবর্তন করে, অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন তাদের মার্কেট করার জন্য, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করার জন্য একটা কমন মুদ্রা, ঠিক আছে, সেটা চালু করলো, সেটা হচ্ছে ইউরো। আর তারপরে কি বলা হচ্ছে দেখো, ইউরোজোনের মাধ্যমে সদস্য রাষ্ট্রগুলি একক অর্থনৈতিক নীতি এবং একটি সাধারণ কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়। এই অর্থনৈতিক সংহতি বা ইন্টিগ্রেশন একটি গভীর অর্থনৈতিক আন্তনির্ভরশীলতা তৈরি করেছে। এবার হচ্ছে রাজনৈতিক সংহতিকরণ, এই পোর্শনটাকে এবারে বুঝে নাও। অর্থনৈতিক সংহতির হাত ধরে রাজনৈতিক সংহতিও আসে। মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে শুধুমাত্র অর্থনৈতিক নয়, সাধারণ পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি এবং বিচার ও স্বরাষ্ট্র সংক্রান্ত সহযোগিতার মতো বিষয়গুলি ইইউ এর আওতায় আনা হয়। এর ফলে সদস্য রাষ্ট্রগুলি আন্তর্জাতিক মঞ্চে একটি সাধারণ কণ্ঠস্বর নিয়ে উপস্থিত হতে পারে। ইউরোপীয় পার্লামেন্ট, ইউরোপীয় কমিশন এবং ইউরোপীয় কাউন্সিলর, এই শক্তিশালী প্রতিষ্ঠানগুলি ইউকে একটি আধা ফেডারেল কাঠামোর দিকে নিয়ে যায়। আধা গণতান্ত্রিক, ফেডারেল জানো একটা গণতান্ত্রিক ব্যবস্থা, কাঠামোর দিকে নিয়ে যায়, যেখানে সদস্য রাষ্ট্রগুলি নিজেদের সার্বভৌমত্বের কিছু অংশ ইউকে অর্পণ করে, ইউরোপীয় ইউনিয়নকে অর্পণ করে। এই প্রক্রিয়াটি ইউরোপীয় দেশগুলির মধ্যে শান্তি ও সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। পরের প্রশ্ন, ব্রিক্স এবং আসিয়ানের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা নিয়ে আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবং যারা তোমরা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, অর্থাৎ আমাদের পিডিএফ নোটস কিনতে চাইছো, তোমরাও এই নম্বরে যোগাযোগ করতে পারো। দেখো, ব্রিক্স এবং আসিয়ানের ভূমিকা, এটা এবার বোঝো। ব্রিক্স হলো 5টি প্রধান উদীয়মান অর্থনীতির জোট, যা ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত। তাহলে 5টা রাষ্ট্র নিয়ে গঠিত। আর এই জোটের মূল ভূমিকা হলো বিশ্ব শাসন ব্যবস্থায় ভারসাম্য আনা এবং উন্নয়নশীল দেশগুলির স্বার্থ রক্ষা করা। ব্রিক্স বৈষয়িক অর্থনৈতিক ফোরামে পশ্চিমা দেশগুলির আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে চায় এবং আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলিতে তাদের প্রতিনিধিত্ব বাড়ানোর দাবি জানায়। ব্রিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবদান হল নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠা করা, যার সদস্য রাষ্ট্র এবং অন্যান্য উন্নয়নশীল দেশের পরিকাঠামো ও স্থিতিশীল উন্নয়ন প্রকল্পে অর্থায়ন করে। এই জোটের লক্ষ্য অর্থনৈতিক সহযোগিতা, রাজনৈতিক সমন্বয় এবং উন্নয়নশীল বিশ্বের জন্য একটি বিকল্প কণ্ঠস্বর তৈরি করা। অন্যদিকে
অন্যদিকে আসিয়ান বা অ্যাসোসিয়েশন ফর সাউথ ইস্ট এশিয়ান নেশান হলো দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশের একটি আঞ্চলিক অন্তঃসরকারি সংস্থা। আসিয়ানের প্রাথমিক ও প্রধান ভূমিকা হলো সদস্য রাষ্ট্রগুলির মধ্যে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। এটি একটি আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসাবে কাজ করে, যা সদস্য দেশগুলির মধ্যে সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক প্রবৃত্তি ত্বরান্বিত করে। আসিয়ান ফ্রি ট্রেড এরিয়া প্রতিষ্ঠার মাধ্যমে মানে AFTA প্রতিষ্ঠার মাধ্যমে সংস্থাটি আঞ্চলিক বাণিজ্য সহজ করেছে। এছাড়া আসিয়ান আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং অঞ্চলের বহিরাগত শক্তির প্রভাব নিয়ন্ত্রণ করে একটি নিরপেক্ষ ভারসাম্য বজায় রাখতে সচেষ্ট। উভয় সংস্থাই আন্তর্জাতিক রাজনীতিতে তাদের নিজ নিজ অঞ্চলের প্রতিনিধিত্ব ও স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্ন, ভারত বাংলাদেশের সম্পর্ক হলো সময় পরীক্ষিত বন্ধু, আলোচনা করো। এই প্রশ্নটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ভারত বাংলাদেশের সম্পর্ককে যথার্থই সময় পরীক্ষিত বন্ধু হিসাবে অভিহিত করা যায়, কারণ এর ভিত্তি রচিত হয়েছিল 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়কালে। এই সম্পর্কের মূল ভিত্তি হল ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধন, যা ভৌগোলিক নৈকট্য দ্বারা আরও দৃঢ় হয়েছে। ভারত শুধু বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সমর্থনই দেয়নি, বরং প্রায় 1 কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে। স্বাধীনতা লাভের পর ভারতই ছিল বাংলাদেশকে প্রথম স্বীকৃত দানকারী দেশগুলির অন্যতম। সময়ের সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও বহুমুখী হয়েছে। বর্তমানে উভয় দেশের অর্থনৈতিক সহযোগিতা, বাণিজ্য, যোগাযোগ এবং নিরাপত্তার ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে। ভারত বাংলাদেশের সম্পর্ক দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্কগুলির মধ্যে একটি, যেখানে স্থল সীমান্ত চুক্তির মতো জটিল বিষয় শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে। তবে তিস্তা নদীর জলবন্টন এবং সীমান্ত হত্যা নিয়ে মাঝের মধ্যে চ্যালেঞ্জ এলেও দুই দেশের সরকার এবং জনগণ এই সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের ঊর্ধ্বে স্থান দিয়ে একটি গভীর আস্থার সম্পর্ক বজায় রেখেছে। আর এই সুদৃঢ় বন্ধন দুই দেশের স্থিতিশীলতা ও অর্থনৈতিক উন্নতির জন্য অপরিহার্য। এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাদের আজকের ক্লাসে 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম। আর আবারও বলছি, তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের পেড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। দেখো, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি হলো মূলত জম্মু কাশ্মীর নিয়ে বিরোধ, সন্ত্রাসবাদ সমস্যা এবং জলবন্টন ও সীমান্ত বিতর্ক। ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী সমস্যা হলো জম্মু ও কাশ্মীর নিয়ে দুই দেশের আঞ্চলিক বিরোধ। 1947 সালের থেকেই এই অঞ্চলটি দুটি দেশের মধ্যে দুটি প্রধান যুদ্ধের কারণ হয়েছে এবং এটি উভয় দেশের সামরিক, রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের কেন্দ্রে অবস্থান করে। দ্বিতীয় সীমান্তপারের সন্ত্রাসবাদ এই সম্পর্কের ক্ষেত্রে এক বড় বাধা। ভারত বহুবার অভিযোগ করেছে যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি গোষ্ঠীগুলি ভারতে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে। 2001 সালে ভারতীয় সংসদ আক্রমণ, 2008 সালে মুম্বাই আক্রমণ এবং 2016 সালে উরি হামলার মতো ঘটনাগুলি দ্বিপাক্ষিক সম্পর্ককে বারবার সংকটের মুখে ফেলেছে। এর পাশাপাশি জলবন্টন সংক্রান্ত সমস্যা, বিশেষ করে সিন্ধু জল চুক্তি নিয়ে বিরোধ ও অবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ সমস্যা ক্ষেত্র। এছাড়া ঘন ঘন সীমান্ত লঙ্ঘন এবং
সামরিক সংঘাতের ফলে সীমান্তে উত্তেজনা বজায় থাকে, যা দুই দেশের মধ্যে আস্থা ও বিশ্বাসের অভাবকে আরও বাড়িয়ে তুলেছিল। এই মৌলিক সমস্যাগুলির কারণে দুই দেশের মধ্যে পূর্ণাঙ্গ স্বাভাবিক সম্পর্ক স্থাপন করা সম্ভব হয়নি। এই ছিল তোমাদের আজকে মোস্ট ইম্পর্টেন্ট 4টি 5 নম্বরের প্রশ্নের উত্তর।